শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বিকেলে সংবাদ সম্মেলন করবে তারেক রহমান। বিএনপির ঘাঁটিতে ভালো ফল, আওয়ামী লীগের এলাকায় জামায়াতের হার, জাতীয় পার্টির দুর্গ দখল। ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছে যে ৩ জন। নির্বাচনে ভরাডুবির পর যা বললেন ইসলামী আন্দোলনের মুফতি ফৈজুল করিম। যে পদ্ধতিতে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার। নির্বাচনে ৪২ দলের ভরাডুবি, কেউ জেতেনি। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। বিকেলে সংবাদ সম্মেলন করবেন তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচনোত্তর সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বেলা ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিকে শুক্রবার রাতে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। আগামীকাল অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এরপর নতুন সরকারের মন্ত্রিসভা গঠন করা হবে। গত ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৪:৩০ পর্যন্ত ২৯৯টি আসনে ভোট গ্রহণ চলে। বিএনপি জোট ২১২ আসনে জয়লাভ করেছে। তবে জয় পেলেও মামলা সংক্রান্ত জটিলতার কারণে দুটি আসনে চট্টগ্রাম ২ ও ৪-এর ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। অন্যান্য দলের মধ্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ৬টি, স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে জয়ী হয়েছেন। বিএনপির ঘাঁটিতে ভালো ফল, আওয়ামী লীগের এলাকায় জামায়াতের হার, জাতীয় পার্টির দুর্গ দখল। খুলনা ২ আসন বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। গ্রহণযোগ্য কোনো নির্বাচনে এই আসনে হারেননি দলটি। ২০০৮ সালের নির্বাচনেও এখানে জয়ী হয়েছিল স্বচ্ছ ভাবমূর্তির জন্য পরিচিত বিএনপির নেতা নজরুল ইসলাম মঞ্জু। কিন্তু এবারের নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে হেরে গেছেন ৫,৫৯৫ ভোটে। তবে পাশের খুলনা ৩ আসনে আওয়ামী লীগ ছিল শক্তিশালী। সেখানে ৮,৮৩৫ ভোটে হেরেছে জামায়াত। যদিও দলটির নিজস্ব জরিপে এই আসনে জয় নিশ্চিত বলে ধরা হয়েছিল, বরং মঞ্জুর বিরুদ্ধে জয়ের ব্যাপারে আশাবাদী ছিল না জামায়াত। নির্বাচনের একদিন পর গতকাল শুক্রবার দলটির নির্বাচন পরিচালনা কমিটির একাধিক সদস্য সমকালকে বলেন, শুধু খুলনা ৩ নয়, আওয়ামী লীগ শক্তিশালী ছিল এমন আসনে জামায়াত ভালো ফল করতে পারেনি, বরং সেসব আসনে অতীতে বিএনপি শক্তিশালী ছিল, সেগুলোতে বিজয় এসেছে, নয়তো হাড্ডাহাড্ডির লড়াই হয়েছে। আওয়ামী লীগের দুর্গখ্যাত গোপালগঞ্জ জেলার ৩টি আসনের কোনোটিতে জামায়াত বা দলটির নেতৃত্বাধীন ১১ দলের জোটের প্রার্থীরা দ্বিতীয় স্থানেও আসতে পারেনি। একই অবস্থা আওয়ামী লীগের শক্ত অবস্থানে থাকা মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা। কিন্তু বিএনপির ঘাঁটি খ্যাত বগুড়া, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীর অধিকাংশ আসনে জামায়াত জোটের প্রার্থীরা প্রায় সামনে সামনে লড়াই করেছেন। পশ্চিমাঞ্চলে জয়ী হলেও লক্ষ্য পূরণ হয়নি। জামায়াত জোট রংপুরের ৩৩ আসনে 18টিতে জয়ী হয়েছে, রাজশাহীর 39 আসনে 11, খুলনায় 36 আসনে 25টিতে জয়ী হয়েছে। এই ৩ বিভাগ নিয়ে গঠিত দেশের পশ্চিমাঞ্চলের ১০৮টি আসনে ১০০টিতে প্রতিদ্বন্দ্বিতা করে এককভাবে ৫২ আসনে জয়ী হয়েছে। অবশ্য দলটির নির্বাচন পরিচালনাকারী কমিটি বলছে অন্তত ৮০ আসনে জয়ী হওয়ার লক্ষ্য ছিল। এদিকে জাপার দুর্গখালি বিএনপির ঘরে হানা। ১৯৯১ সালে নির্বাচনে রংপুরের ২২ আসনে 18টি, ১৯৯৬ সালে ২১টি এবং ২০০১ সালে 13টি আসন পেয়েছিল জাতীয় পার্টি। এবার দলটির একটি আসনও দ্বিতীয় হতে পারেনি। লালমনিরহাট বাদে বাকি ১৯ আসনে 18টিতে জিতেছে জামায়াত জোট। খুলনা বিভাগ বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ছিল। এবার এই বিভাগের ৩৬টি আসনে 25টিতে জয় পেয়েছে জামায়াত। তবে আগে জেতা খুলনা ৫ আসনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার হেরে গেছেন। ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন যে ৩ জন। শুধু দীর্ঘ কারাবাস নয়, প্রহসনের বিচারের রীতিমতো মৃত্যুদণ্ড পেয়েছিলেন তারা। বলা যায় মাথার উপরে ঝুলছিল ফাঁসির দড়ি। কিন্তু নিয়তির পরিকল্পনা ভিন্ন। ছাত্র জনতার অভ্যুত্থানে ফেসিবাদের পতন, এরপর রাজনীতিতে নাটকীয় মোড় আসে। বহুল প্রতীক্ষিত সেই নির্বাচনের মহেন্দ্রক্ষণ। স্বৈরাচারের কারাগার থেকে বেরিয়ে জনতার কাঠগড়ায় দাঁড়ান নেতারা, কিন্তু নিরাশ হননি কেউ। বিপুল ভোটে জয়ী হয়েছে বিএনপির নেতা লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু এবং জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এই ঘটনায়
থানায় দায়ের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 2007 সালে গ্রেপ্তার হন। এরপর একদিনের জন্য জামিন মেলেনি তার। কারাগারে অন্ধকার প্রকোষ্ঠেই কেটে যায় দীর্ঘ 18 বছর। পুলিশের প্রিজন ভ্যান থেকে নেমে মলিন মুখে তার হেঁটে যাওয়ার দৃশ্য ছিল চিরচেনা। বাবর আর কোনোদিনও জেল থেকে মুক্তি পাবেন এমন ভাবনাও ছিল সুদূর পরাহত, কিন্তু সেটাই আজ বাস্তব। আগস্টে পট পরিবর্তনের পর আইনি প্রক্রিয়ায় সব মামলা থেকে খালাস পান বাবর। গত বছর 16 জানুয়ারি কারাগার থেকে মুক্তি পান তিনি। ফিরে যান নিজের নির্বাচনী এলাকা নেত্রকোনায়। মোহনগঞ্জ মদন খালিয়াজুড়ি আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেন তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে 1,20,000-এরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। বাবরের মতোই আরেক বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু। 21 আগস্টে সেই গ্রেনেড হামলা মামলায় তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। 2024 সালের 24 ডিসেম্বর তার দীর্ঘ 17 বছরের কারা জীবনের ইতি ঘটে। এরপর তিনিও ফিরে যান জন্মস্থান টাঙ্গাইলে। স্থানীয় গোপালপুর ভৈত্রাপুর আসনে তার হাতে ধানের শীষ তুলে দেওয়া হয়। নির্বাচনে প্রায় 2 লাখ ভোটে বিজয়ী হন পিন্টু। বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। রংপুর 2 আসনে বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থীকে পরাজিত করেন তিনি। অথচ আর কিছুদিন গেলেই হয়তো তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হতো। রাজনৈতিক পক্ষপাত দুষ্ট হিসেবে পরিচিত সেই মানবতা বিরোধী অপরাধের মামলায় তার মৃত্যুদণ্ডের রায় হয়। 2009 সালে আওয়ামী সরকার ক্ষমতায় আসার কয়েক বছর পরে গ্রেপ্তার হন আজহার। 2012 সাল থেকে দীর্ঘ 1 যুগ ধরে কারাবন্দী ছিলেন তিনি। গত বছর 28 মে তিনি কারাগার থেকে মুক্তি পান। নির্বাচনে ভরাডুবির পর যা বললেন ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল 5 ও 6 দুটি আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের কাছে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির এবং হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। নির্বাচনে ভরাডুবির পর এবার মুখ খুললেন তিনি। ফয়জুল করিম বলেন, নির্বাচনের আগে ভোটারদের মধ্যে যে আগ্রহ ও উদ্দীপনা দেখেছিলেন, ঘোষিত ফলাফলের সঙ্গে তার কোনো মিল পাচ্ছি না। শুক্রবার নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ফয়জুল করিম বলেন, দেশ ও মানবতার কল্যাণের জন্য কাজ করতেছি। এখানে আমি হারা জিতা বলে আমি কিছু মনে করি না। আমি নির্বাচনের আগে যে জনগণের থেকে যে অবস্থা জেনেছি, তাদের ভোটের আগ্রহ উদ্দীপনা, কিন্তু আমি নির্বাচনের রেজাল্ট বলে সেটা পাচ্ছি না। কেন যে পাচ্ছি না তা আমি খুঁজে পাচ্ছি না। আমি জানি না কি হয়েছে। তিনি বলেন, আমি মনে করি ইসলাম ও দেশ মানবতার কল্যাণের জন্য কাজ করতেছি। এখানে আমি হারা জেতা বলতে কিছু মনে করি না। আমি মনে করি আমি সবসময় উইন করতেছি। যে পদ্ধতিতে দায়িত্ব গ্রহণ করবে নতুন সরকার। বৃহস্পতিবার দেশব্যাপী অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে নিরঙ্কুশ জয় পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নির্বাচনে 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে দলটি। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে দলটির চেয়ারম্যান তারেক রহমানই যে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন এটি স্পষ্ট। তবে শপথ নিয়ে তারেক রহমানের চেয়ারে বসতে আরও কিছু সাংবিধানিক ধাপ রয়েছে, যার মধ্যে রয়েছে সংসদ সদস্যদের শপথ গ্রহণ, রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ ও শপথ পাঠ। এর মাধ্যমেই নতুন অন্তর্বর্তী সরকারের শাসনকালের অবসান এবং নির্বাচিত সরকারের পথ চলা শুরু হবে। সংসদ সদস্যদের শপথ ইতিমধ্যে নির্বাচনের ফলাফল গ্যাজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন ইসি। গ্যাজেট প্রকাশের 3 দিনের মধ্যে সংসদ সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি। সংবিধানের 3য় তফসিলের বিধান অনুযায়ী সংসদ সদস্যদের শপথ স্পিকার বা ডেপুটি স্পিকার পড়ান। তবে স্পিকারের পদত্যাগ ও ডেপুটি স্পিকার কারাগারে থাকায় তাদের শপথ পাঠ নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে শপথ পাঠের পরবর্তী পদ্ধতি সংবিধানেই বলা আছে। সংবিধানের 148(2) ক অনুচ্ছেদে এই সম্পর্কে বলা হয়েছে, সংসদ সদস্যদের সাধারণ নির্বাচনের ফলাফল সরকারি গেজেটে প্রজ্ঞাপিত হইবার তারিখ হইতে পরবর্তী 3 দিনের মধ্যে এই সংবিধানের অধীন এত দুদর্শ নির্দিষ্ট ব্যক্তি বা তদুস্বর অনুরূপ ব্যক্তি কর্তৃক নির্ধারিত অন্য কোনো ব্যক্তি যে কোনো কারণে নির্বাচিত সদস্যদের শপথ পাঠ পরিচালনা করিতে ব্যর্থ হইলে বা না করিলে প্রধান নির্বাচন কমিশনার উহার পরবর্তী 3 দিনের মধ্যে উক্ত শপথ পাঠ পরিচালনা করিবেন, যেন ওই সংবিধানের অধীন তিনি ইহার জন্য নির্দিষ্ট ব্যক্তি।
নির্বাচনে 42 দলের ভরাডুবি, কেউ জেতেনি। কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে 300 আসনের মধ্যে 299 আসনে ভোট গ্রহণ করা হয়। নিবন্ধিত 59টি রাজনৈতিক দলের মধ্যে 51টি দল এবারের নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে 42টি রাজনৈতিক দলের কেউ জয়লাভ করতে পারেনি। মাত্র 9টি দলের প্রার্থীরা সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পেরেছেন। 299 আসনে ভোট হলেও এখন পর্যন্ত ফল প্রকাশ করা হয়েছে 297টির। এর মধ্যে বিএনপি 209, জামায়াতে ইসলামী 68 ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি 6 আসনে জয়ী হয়েছে। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি, গণসংহতি আন্দোলন ও খেলাফত মজলিস 1টি করে আসনে জয়লাভ করতে পেরেছে। বাংলাদেশ খেলাফত মজলিস জয় পেয়েছে 2টি আসনে। নির্বাচনে অনেক দলই শতাধিক আসনে প্রার্থী দিলেও শেষ পর্যন্ত শূন্য হাতে ফিরতে হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বড় দল কেন্দ্রিক মেরুকরণ, জোট ভিত্তিক নির্বাচন এবং কৌশলগত ভোটিংয়ের কারণে ছোট ও নতুন দলগুলো কাঙ্ক্ষিত ফল পায়নি।